ডিসেম্বর মাসের নিম্নচাপের বৃষ্টিটা ঠান্ডাটা যেন আরও বাড়িয়েছে। তার উপর আজ বিকেল থেকেই এলাকায় লোডশেডিং। সন্ধ্যা তারা বৃদ্ধাশ্রমের সব বাসিন্দা একসাথে একতলার ঘরে জমা হয়েছে। তারা এ কথা সে কথা বলার পর ওনাদের মাঝেই বসে থাকা পুষ্পিতা ম্যাডাম হঠাৎ বললেন, এরকম দিনে কিন্তু একটা ভূতের গল্প বেশ ভালোই জমবে। তা আপনাদের মধ্যে কারোর কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে নাকি? উনি জিজ্ঞেস করলেন বটে, তবে কেউ কোনো উত্তর দিল না দেখে উনি আবার বললেন, অন্য কারোর কোনো অভিজ্ঞতা না থাকলেও আমি জানি মিস্টার বোসের কিন্তু এই বিষয়ে অভিজ্ঞতা নিশ্চয়ই থাকা উচিত, কেননা উনি ছিলেন স্টেশন মাস্টার। আর আমরা সবাই কম বেশি রেল লাইন আর স্টেশনের ওপর অনেক ভূতের গল্প শুনেছি। কি বোসবাবু, কিছু বলবেন নাকি? মিস্টার বোসের মুখেও কোনো কথা নেই। ওনার কাছ থেকেও কোনো সাড়া না পেয়ে গোলকবাবু বললেন, এ কি হলো বোসবাবু, কি ভাবছেন? মিস্টার বোস এবার বেশ একরকমের সচেতন হয়ে বললেন, আপনাদের কথা শুনে আমার আমার জীবনের একটা পুরনো অলৌকিক অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। ওনার এই কথা শোনা মাত্রই আশপাশ থেকে সবাই একরকম হই হুল্লোড় করে উঠল। সবার অনুরোধ, বোসবাবুও পিছনে হটলেন না। তিনিও ধীরে ধীরে বলতে শুরু করলেন, তখন আমার বয়স ওই 25 কি 26 হবে। সদ্য রেলে চাকরি পেয়েছি এএসএম হিসেবে। আমার প্রথম পোস্টিং হলো মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট স্টেশনে। স্টেশনটা ছিল একেবারে ফাঁকা জায়গায়। আশেপাশে ছোট গ্রাম যা ছিল তাও ছিল কয়েক কিলোমিটার দূরে। শুধু স্টেশনের পেছন দিকে ওই 1 কিলোমিটার দূরে কয়েক ঘর আদিবাসীর বাস ছিল। আমি যে সময়ের কথা বলছি সে সময় মুর্শিদাবাদের সাথে আমাদের আজকের মুর্শিদাবাদের কোনো মিল খুঁজে পাবে না। সেই সময় আজকের মতো এত ট্রেন চলাচল করতো না, আর প্রত্যন্ত অঞ্চলে তো আরও কম ট্রেন চলতো। তাই কোনো কাজের চাপ ছিল না। দিনে কয়েকটা গাড়ি পাস করলেই চলতো। আমি আর আরেকজন স্টাফ স্টেশনে অফিসের একটা ঘরে থাকতাম। আর আমাদের স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ছিল পাশের স্টেশন। তবে সেটা ছিল একটা জাংশন স্টেশন। সেই স্টেশনের পাশেই ছিল গঙ্গা। ওই স্টেশনের স্টেশন মাস্টার গঙ্গার অপর পাড়ের একটা শহর থেকে যাতায়াত করতেন। কিন্তু কাজ কম থাকলেও একটা সমস্যা ছিল, যেটা হলো ডিউটির শিডিউল। ওখানে নাইট ডিউটি শুরু হতো রাত 12টা থেকে। তো এইরকম একদিন আমি ডিউটি শেষ করে রাত 12টার সময় পাশের ঘরে গেছি সেখানে বিশ্রাম নেওয়ার জন্য। পুরনো আমলের একটা বড় টেবিল ছিল সেখানে, কিন্তু সেটা এত বড় ছিল যে সেটাকে একটা উঁচু চৌকি বলাই ভালো। আমি যে সেখানে কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না, কিন্তু এক সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে খুব কাছ থেকে লক্ষ্য করছে। ভেতর থেকে কেমন একটা অস্বস্তি নিয়ে হঠাৎ জেগে উঠে দেখি কোথাও কেউ নেই। কোথাও কাউকে দেখতে না পেয়ে ঘটনাটাকে মনের ভুল মনে করে আবার ঘুমিয়েই পড়লাম, কিন্তু খানিক পরে আবার আগের সেই অনুভূতি ফিরে এলো। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম পোর্টারের পোশাক পরা এক বিশাল আকৃতির লোক ঝুঁকে পড়ে আমাকে দেখছে, যার হাত দুটো আমার শরীরের দুপাশে রাখা। যদিও আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে ঘটনাটা বলছি, কিন্তু সেই মূর্তিটা আমার চোখের সামনে ছিল খুব বেশি হলে কয়েক সেকেন্ড।
তারপরে মূর্তিটা অদৃশ্য হয়ে গেছিল। বোসবাবু এইবার একটু থামলেন। ওনার পাশ থেকে গোলকবাবু ফের বললেন, সেই মূর্তি কত বড় ছিল মশাই? আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কতটা লম্বা, কিন্তু সেই মূর্তিটা আমার দুপাশে দু হাত রেখে আমাকে লক্ষ্য করছিল। এবার আপনারাই হিসেব করুন মূর্তিটা কত বড় ছিল। বোসবাবু একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে ফের বলতে শুরু করলেন, মূর্তিটা অদৃশ্য হতেই আমি ধর্মর করে উঠে বসলাম। তারপর জানালার দিকে তাকাতেই আমার আমার চোখে পড়ল ভোরের প্রথম আলো, আর আমার কানে আসলো পাখির ডাক। তারপর সারাদিনের কাজের ব্যস্ততায় আমি ঘটনাটাকে নিছক একটা স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই দিনই বিকেলবেলা চায়ের সময় কথায় কথায় যখন আমার স্বপ্নের কথা সহকর্মীদের বলেছিলাম, সবাই অবাক হয়ে আমার কথা শুনছিল আর একে অপরের মুখ চাওয়াচাবি করছিল। তা এই ঘটনার পর আপনি ওখানে কতদিন ছিলেন? বোসবাবু কিছু উত্তর দিলেন না, শুধু ঘাড় নাড়িয়ে কিছু একটা মনে করার চেষ্টা করে বললেন, কিন্তু একদিন সন্ধ্যায় আমি ফার্স্ট নাইট অর্থাৎ 3:30 থেকে ডিউটি করছিলাম। এমন সময় একটা লোক দৌড়তে দৌড়তে এসে আমায় বললেন, আপনাদের একজন স্টাফ 212 নম্বর আপজনতা এক্সপ্রেসে কাটা পড়েছে। আমি লোকটার কথা শুনে লাফিয়ে উঠেছিলাম। আপনি কে? কোথায় থাকেন? লোকটা বললেন উনি বাইরে থাকেন, এখানে কাজের সূত্রে এসেছিলেন। ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে যখন তিনি অপেক্ষা করছিলেন, হঠাৎ তিনি দেখেন একজন রেলের লোক একটা গোল মতো একটা যন্ত্র একটা পোস্টে ঝুলিয়ে দিয়ে একটু পিছিয়ে এসে লাইনের ওপর বসে পড়ল। আর তার পরপরই একটা এক্সপ্রেস ট্রেন ওই লাইনে এসে ওই লোকটির গায়ের উপর দিয়ে চলে গেল। তবে বাবু, আমার লোকটার কথা একটু বিশ্বাস হয়নি, কেননা সেদিন ওখান দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যাওয়ার কথাই ছিল না। আর লোকটি যে পোস্টে যন্ত্র ঝোলানোর কথা বলছিল সেই ব্যবস্থা অনেকদিন আগেই উঠে গেছিল। এমন সময় আমাদের স্টেশন মাস্টার ব্যানার্জি বাবু লোকটার দিকে 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বলেছিলেন, আরও একজন দেখলো। আজ 3রা জুন। 3রা জুন বলতে ব্যানার্জি বাবু আমাদের শুনিয়েছিলেন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই স্টেশনে কাজ করতেন সীতারাম বলে একজন পোর্টার। তখন এখান দিয়ে পাস করত 212 আপ নিউ জনতা এক্সপ্রেস। তখন গাড়ি পাস করবার জন্যে টোকেন সিস্টেম ছিল, তাই টোকেন পোস্টে টোকেন ঝুলিয়ে দেওয়া হতো আর ড্রাইভার চলন্ত গাড়ি থেকে সেটা নিয়ে যেত। তা এই রকমই এক 3রা জুনের রাতে সীতারাম জনতা এক্সপ্রেস পাস করাবার জন্য টোকেন দিতে গিয়েছিল। সেদিন গাড়িটা আসতে দেরি করছিল। সীতারাম অন্য দিনের মতো ক্যাচারটা টোকেন পোস্টে ঝুলিয়ে স্টেশনের দিকে এসে লাইনে বসেছিল। কি জানি কেন সেদিন ও ট্রেনের শব্দ শুনতে পায়নি। হয়তো সারাদিনের পরিশ্রমে ঘুমিয়ে পড়েছিল। সেদিনই সীতারাম জনতা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায়। তারপর থেকেই প্রতি বছর 3রা জুন ওই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। এরপর আমার দিকে তাকিয়ে উনি বলেছিলেন, শুধু তাই নয়, যখনই এখানে নতুন কোনো স্টাফ আসে তখনই সীতারাম তাকে দেখতে আসে। সেদিন তুমি যেটাকে স্বপ্ন বলে মনে করেছিলে,
আসলে সেদিন সীতারামই তোমাকে দেখতে এসেছিল। ভয় পাবে বলে তোমাকে কিছু জানাইনি। যদিও সীতারাম এখানেই ঘুরে বেড়ায়, তবে সে কোনোদিন কারো কোনো ক্ষতি করে না। বেশি দিন নয়, বরং হঠাৎ করে ট্রান্সফারের চিঠি চলে আসায় আমি আমার পরিকল্পনা রূপায়ণ না করেই চলে আসতে বাধ্য হয়েছিলাম। এ কথায় গোলকবাবু অবাক হয়ে বললেন, পরিকল্পনা রূপায়ণ করতে পারেননি? তার মানে? সব কিছু জানার পর আমি ঠিক করেছিলাম গয়াতে গিয়ে সীতারামের নামে পিণ্ড দেব। এই জন্য অন্য স্টাফেদের সাথে মেলা একটা ফান্ডও তৈরি করেছিলাম। ঠিক ছিল আমি গয়ায় যাব, কিন্তু হঠাৎ বদলি হয়ে যাওয়ায় আমার কাজ অসম্পূর্ণই থেকে যায়। জানি না কেউ পরে সীতারামের নামে পিণ্ড দিয়েছে কিনা, নাকি আজও সে ওখানে ঘুরে বেড়ায়। এই বলে বোসবাবু থামলেন, আর অনেকক্ষণ পরে ঘরের আলোগুলো ঠিক সেই সময় জ্বলে উঠল।